আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই তার তোমাদের নিজস্ব অবস্থানে আছো এবং প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক রাজনীতি, তত্ত্ব ও বাস্তবতা এই কোর্সটির যে টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের বৈদেশিক নীতি। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ধরনের উপরে নির্ভর করে একটি দেশের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি নির্ভর করে। তো একে সাধারণভাবে আমরা বলে থাকি পররাষ্ট্র নীতি। একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে সম্পর্ক, তার উপরে ভিত্তি করে যে একটি সম্বন্ধ তৈরি হয়, সেটি প্রাথমিকভাবে আমরা ধরে নিই পররাষ্ট্র নীতি। তো একটি স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি নির্ভর করে পররাষ্ট্রনীতির উপরে ওই দেশের একটি সার্বিক যে ভাবমূর্তি সেটি সাধারণভাবে নির্ভর করে। তো একটি বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা প্রাপ্ত হবার পর বাংলাদেশ যখন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, তারপর থেকে বাংলাদেশেরও একটি নির্দিষ্ট পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি তারাও গ্রহণ করেছেন এবং যদিও দীর্ঘ 49 বছরের ইতিহাসে বাংলাদেশের এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বা তার পরিবর্তিত হচ্ছে। তো স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যখন অভ্যুদয় ঘটে বা মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশে যখন একটি অস্থায়ী সরকার ব্যবস্থা যখন গঠিত হয়, তো সেই সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির রূপরেখা বা ধরন প্রকৃতি ছিল এক ধরনের। তো সেই সময় বাংলাদেশ জোট নিরপেক্ষতা, উপনিবেশবাদ, শান্তিপূর্ণ সহাবস্থান, বর্ণবাদ এবং সাম্রাজ্যবাদের বিরোধিতার নীতিতে তারা বিশ্বাসী হয়েছিল এবং তারই ভিত্তিতে তারা সেই সময়ময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা নির্দেশিত করে থাকে। তো এরপরে স্বাধীনতা প্রাপ্ত হবার পর 1972 সালে বাংলাদেশে যখন সংবিধান রচনা হয় বা 1972 সালের বাংলাদেশের সংবিধানে তার প্রথম সংবিধান রচনা হবার পরে বাংলাদেশে সেই সময় যে তৎকালীন যে একটি পররাষ্ট্রনীতি যেটি নাকি সংবিধানে প্রণয়ন করা হয়েছিল, তো সেটি আসলে এই নীতিগুলোর উপরে ভিত্তি করে গঠিত হয়েছিল। তো সমকালীন সময় বাংলাদেশের যে পূর্বের ব্যক্ত যে পররাষ্ট্রনীতির যে সকল বৈশিষ্ট্য আমরা দেখি, তার উপরে ভিত্তি করে বাংলাদেশের বর্তমান সময় পররাষ্ট্রনীতির কিছু রূপরেখা আমরা এখনো দেখতে পাই। তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে সকল সাধারণ বৈশিষ্ট্য সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে, সেই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে আজকে তোমাদের সাথে আমি বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে প্রধান যেটি বক্তব্য সেটি হচ্ছে গিয়ে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বতার সম্পর্কে বিশ্বাসী, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক গঠিত হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই নীতিটি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ এবং এটা আন্তরিকতা সম্পূর্ণ প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছে। 1972 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় ঘোষণা করেন যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে গিয়ে আমাদের প্রাচ্য, মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্য ও সকল রাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার নীতিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। বাংলাদেশ সাধারণভাবে স্বাধীন ও নিরপেক্ষতার নীতিতে তারা বিশ্বাসী, যে বাংলাদেশের এটি একটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। কারণ বাংলাদেশ বিভিন্ন রকমের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন রকমের সামরিক
জোটের কিন্তু কখনো অন্তর্ভুক্ত নয়। যদি বাংলাদেশ অনেক সময় অনেক ধরনের আঞ্চলিক সহযোগিতাপূর্ণ বা আন্তর্জাতিক সংগঠনের তারা সদস্য, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ কোনো সামরিক জোটের কিন্তু কখনো অংশীদার না। এবং বাংলাদেশ একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সহ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সাথে তাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে তারা মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রের সাথেও তাদের কিন্তু একটি সুসম্পর্ক তারা বজায় রেখে তারা চলছে। বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং আমাদের যে মাথাপিছু আয় সেটি আমরা এখন উন্নয়নের পথে অগ্রগামী। তো এই ধরনের একটি রাষ্ট্রের যে মূল পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সাধারণভাবে তারা উন্নয়নমুখী। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্র হবার কারণে এখানে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সাহায্য এবং অনেক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য সব রাষ্ট্রের সাথে তারা দৃঢ় আন্তরিকতার সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সাথে সাথে নিজ রাষ্ট্রের ভৌগোলিক এবং সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে তারা লাভবান হবার নীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা বিশ্বাসী। বাংলাদেশ সাধারণভাবে আমরা দেখি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এর অর্থটা হচ্ছে এটি যে বাংলাদেশ সবসময় শান্তি স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা সবসময় অগ্রগামী থাকবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ঠিক একইভাবে প্রতিবেশী এবং দূরের যারা দেশ সকলের সাথে একটি সহাবস্থান নীতিতে বিশ্বাসী থাকবে। কারোর সাথে যদি বিবাদ বা বিরোধ কোনো কারণে দেখাও দেয় তবে সেটিকে অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটিকে মীমাংসা করতে হবে। কোনো রকমের সংঘাত বা বিদ্বেষের নীতি কখনো গ্রহণ করবে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশ বিভিন্ন আঞ্চলিক সহযোগিতাপূর্ণ বিভিন্ন সংগঠনের তারা সদস্য। ঠিক একইভাবে এই লক্ষ্যটিকে মাথায় রেখে 1985 সালে বাংলাদেশ যখন সার্কের সদস্যপদ লাভ করে তখন সার্কের সার্কভুক্ত যে সকল রাষ্ট্রগুলো আছে তাদের সাথে একটি আঞ্চলিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে বাংলাদেশ তাদের আঞ্চলিক ক্ষেত্রে যে কাজের যে পরিধি বা সাহায্যের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটাকে তারা অক্ষুণ্ণ রাখতে সমর্থন হয়েছে এবং সার্কের শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং সার্কভুক্ত রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে আঞ্চলিক সহযোগিতাটাকে মুখ্য হিসেবে ধরে নিয়ে বাংলাদেশ একটি সার্কের একটি অন্যতম একটি সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এছাড়া আমরা দেখি যে বাংলাদেশ সাধারণভাবে মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে তারা বিশ্বাসী। মুসলিম বিশ্ব বলতে এখানে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্য এবং সাধারণভাবে ইসলামী শাসন ব্যবস্থা অধিষ্ঠিত আছে এ সকল রাষ্ট্রকে এখানে বোঝানো হয়। যেমন ইরাক, ইরান এবং ইসরায়েল, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ বন্ধের যে একটি প্রক্রিয়া ছিল সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা অবতীর্ণ ছিল মুসলিম রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে। এছাড়া আমরা দেখি যে বাংলাদেশ দেশ জোট নিরপেক্ষতার নীতিতে তারা বিশ্বাসী। যখন 1972 সালে বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যভুক্ত একটি রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করে ঠিক একই বছর কিন্তু বাংলাদেশ জোট নিরপেক্ষ যে একটি আঞ্চলিক একটি সংস্থা আছে তারও কিন্তু সে সদস্যপদ লাভ করে এবং একই বছর দুটি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করার পর বাংলাদেশের মূল পররাষ্ট্রনীতির মূল ধারাটি ছিল যে পুঁজিবাদী এবং ইসলামী প্রত্যেকটি রাষ্ট্রের সাথে একটি সহাবস্থান নীতিতে বিশ্বাসী হওয়া এবং কারোর ক্ষতিতে
সরাসরিভাবে অংশগ্রহণ না করা, বরং প্রত্যেকের সাথে শান্তি বজায় রেখে রেখে অবস্থান করা। তো বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এ সকল উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সাথে সাথে আমরা দেখি যে আসলে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র নীতি যখন ৭২ সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রণয়ন ছিল, আসলে একটি বাংলাদেশের মতো একটি যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বা এই ধরনের একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতিটা আসলে কিভাবে সেই সময় নির্ধারণ করা হয়েছিল বা কোন সব বিষয়কে গুরুত্ব প্রদান করা আর ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি তখন গৃহীত হয়েছিল, সেই বিষয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির নির্ধারণে যে সকল নির্ধারক উপাদান সমূহ আমরা দেখি, যেমন দেখি হচ্ছে গিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। যেহেতু বাংলাদেশ আধুনিক বিশ্ব ব্যবস্থায় ভৌগোলিক অবস্থানের বা প্রাকৃতিক সম্পদের উপরে একটি দেশের পররাষ্ট্রনীতি অনেকাংশে কিন্তু নির্ভরশীল, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারণে ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক সম্পদ এটি একটি মুখ্য ভূমিকা পালন করে। যেহেতু দক্ষিণে সমুদ্র, পূর্বে হচ্ছে পাহাড় এবং পশ্চিমে সমতল ভূমি, এই যে একটি বাংলাদেশের যে একটি বাউন্ডারি, সেই বাউন্ডারিটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া বাংলাদেশের আমরা জানি সামাজিক একটি ঐতিহ্য আছে এবং একটি অতীত ইতিহাস আছে, যে বাংলাদেশ যেহেতু বিদেশি শক্তির বিরুদ্ধে বরাবরই তারা একটি কার্যকরী বা একটি সক্রিয় ভূমিকায় তারা অংশগ্রহণ করেছিল, এবং ভিন্ন পরিবেশ বা ভিন্ন সংস্কৃতি যেন আমাদের এই দেশে কখনো চিরস্থায়ীভাবে যেন কখনো টিকে না যায়, এবং এই যে একটি বলিষ্ঠ ভূমিকা, সেই বলিষ্ঠ একটি ভূমিকা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারণে একটি নির্ধারকের ভূমিকা অবতীর্ণ হয়। এছাড়া আমাদের একটি সুন্দর এবং একটি সুদীর্ঘ যে একটি ইতিহাস আছে, অতীত গৌরবময় যে একটি ইতিহাস, যেমন বাংলাদেশের বীরত্বতার সাথে প্রাচীনকাল থেকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যেমন প্রাকৃতিকভাবে তারা অনেক প্রাচুর্যপূর্ণ একটি অঞ্চল হিসেবে তারা পরিচিত পায়, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশ এবং তার অধিষ্ঠিত যে আশেপাশের যে অঞ্চলগুলো, তাদের অতীত ইতিহাস কথা এবং আমাদের এই অঞ্চলের প্রতি যে ইংরেজ শাসন গোষ্ঠীর যে একটি লোলুপ দৃষ্টি ছিল, তার কারণটি ছিল বাংলাদেশের প্রাকৃতিক এবং সামাজিক যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে একটি বলিষ্ঠ যে একটি ভূমিকা, বা যাকে আমরা বলবো যে জন্মলগ্ন থেকে বাংলাদেশের যে একটি অবস্থান, সেটি আসলে সবসময় কিন্তু একটি বাংলাদেশের অর্থনীতির নির্ধারণে একটি কার্যকরী ভূমিকা অবতীর্ণ হয়। এই সকল অতীত ইতিহাস বা অতীত গৌরব বাংলাদেশের পররাষ্ট্র নীতির নির্ধারণে ভূমিকা গ্রহণ করে। এছাড়া আমরা দেখি যে আমাদের দেশে যে একটি বিরাট লোক সংখ্যা, তো জনসংখ্যা না থাকলে বা একটি রাষ্ট্রের যদি জনসংখ্যা না থাকে তাহলে সেটি কখনো রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র না হতে পারলে সেই দেশের কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করাও একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। যে জনসংখ্যা ছাড়া যেমন রাষ্ট্র কল্পনা করা যায় না, ঠিক তেমনি দক্ষ এবং পরিশ্রমী জনগোষ্ঠী ব্যতীত কোনো দেশের আসলে সার্বিক উন্নয়ন কখনো সম্ভবপর নয়। তো বাংলাদেশ এই ক্ষেত্রে একটি লাভজনক অবস্থানে রয়েছে, কারণ বাংলাদেশে যে একটি বিরাট লোক সংখ্যা আছে, এই লোক সংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলাদেশের এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা বৈদেশিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটি সার্বিক কল্যাণ ও উন্নতি আমরা সাধন করতে পারব। তো এরপর আমরা দেখি যে আমাদের দেশের যে ভাষা, সামরিক শক্তি, আমাদের দেশের ভাষা আমরা জানি যে আমাদের এমন একটি জাতি যে কোনো দেশের ভাষাগত ঐতিহ্য যদি না থাকে, তবে সে দেশে সরাসরি শক্তিশালী সংহতি এবং জাতীয়তাবাদ কখনো গড়ে ওঠে না। এই যে জনসাধারণের মধ্যে যেটি একত্বতা বোধ, এই একত্বতা বোধ
বোধের যে একটি চেতনা, সেটি কিন্তু ভাষাগত ঐতিহ্যের উপরে নির্ভর করেই গড়ে ওঠে, এবং চেতনাবোধ এবং জাতীয়তাবোধ এটি একটি পররাষ্ট্র নীতি নির্ধারণে একটি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়। এরপরে আমরা দেখি যে সামরিক শক্তি পররাষ্ট্রনীতি নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারক। কারণ বর্তমানে বিশ্বায়নের যুগে যদিও আমাদের বৃহৎ শক্তি বর্গ যারা আছে তারা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই তারা তাদের যে পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা অবতীর্ণ হয়। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র হবার জন্য বাংলাদেশে এদেশে যেমন আমরা সরাসরি সম্মুখ যুদ্ধের মাধ্যমে বা সরাসরি দৃঢ় সামরিক বাহিনী গঠন করে আমাদের যে পররাষ্ট্রনীতি বা অর্থনৈতিক যে একটি দুরবস্থা, সেটি আমরা অনেকাংশেই কিন্তু দূর করতে পারি। এছাড়া আমাদের একটি আছে যে আমাদের প্রাকৃতিক সম্পদগত দিক থেকে আমাদের বিপুল সম্পদের আমরা অধিকারী। আমাদের যে পরিমাণ স্বনির্ভর একটি প্রাকৃতিক সম্পদ আছে, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে আমরা লক্ষ্য করব। এছাড়া আছে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন। যেহেতু আমি বলেছি যে বাংলাদেশ একটি উন্নয়নকামী রাষ্ট্র, তাই আমাদের অর্থনৈতিক যে চাকা বা অর্থনৈতিক অগ্রগতি সেটাকে অব্যাহত রাখার জন্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক বিরাজ করেই সবসময় চলতে হবে। সো বাংলাদেশ যখন 1972 সালে বাংলাদেশের সংবিধানটি রচনা করা হয়েছিল, সেই সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সকল নির্ধারক বা বাংলাদেশে এই সকল যে প্লাস পয়েন্ট, এগুলাকে মাথায় রেখেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি প্রণয়ন করেছিল, এবং এটির পরিবর্তন এবং পরিমার্জন এখনো সেটি চলমান। তো আমরা জানি যে পররাষ্ট্রনীতি এমন একটি মুখ্য বিষয়, সেটি আমাদের বাংলাদেশের সংবিধানে সেটি উল্লেখ আছে, এবং বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা আসলে কী ধরনের হবে, কোন নীতির উপরে ভিত্তি করে গঠিত হবে, সেই সম্পর্কে উল্লেখ আছে। যে আসলে বর্তমানে প্রতিটি রাষ্ট্র বা রাষ্ট্রের যে সম্পর্ক, সেটি কিন্তু অর্থনৈতিক কূটনীতির উপরে নির্ভর করে গড়ে ওঠে, এবং একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক, সেটি কিন্তু আসলে অর্থনৈতিক সম্পর্ক দিয়ে কিন্তু বর্তমানে শক্তিধর এবং উন্নয়নশীল বিশ্বের যে ধারণা অর্থনৈতিক সম্পর্কের উপরে ভিত্তি করে কিন্তু গড়ে উঠছে, এবং এই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যেহেতু অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক আছে, সেটি আরও জোরদার করবার জন্য এটার উপরে আরও বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। এবং বাংলাদেশ যখন জাতিসংঘ এবং জোট নিরপেক্ষতা আন্দোলনেরও এজন্য জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অংশীদার বা সদস্য হিসেবে বাংলাদেশকে ধরে নেওয়া হয়েছে। তো এই জিনিসগুলোর উপরে অর্থনৈতিক কূটনীতিকে মাথায় রেখে বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে মূল বৈশিষ্ট্যসমূহ, সেগুলো আসলে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে সকলের প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বৈরতা নয়। বিশ্বের সকল রাষ্ট্রের সাথে, সেটি পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা মুসলিম বিশ্বের রাষ্ট্রই হোক না কেন, প্রত্যেকের সাথে একটি সহাবস্থানের নীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি নির্ধারণ করবে। অন্য রাষ্ট্রের সাথে বা সার্বভৌমত্বের প্রতি কোনো রকমের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন অবশ্যই করতে হবে। যেমন আমাদের অন্যান্য রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক তৈরি করব, ঠিক একইভাবে অন্য রাষ্ট্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং রাষ্ট্রীয় সংহতির উপরে আমাদের একটি শ্রদ্ধাবোধ থাকবে, যে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ না করা, তার নিজ রাষ্ট্রের
এর ভিতরে কোনো রাষ্ট্র যদি তার নিজের অভ্যন্তরীণ বিষয়ে কখনো শেয়ার করতে কখনো না চায়, তবে সেই বিষয়ে সরাসরি কখনো হস্তক্ষেপ প্রদান না করা। আরেকটি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাটার উপরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ভর করে। যেমন বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে সবসময় বিশ্বাস করে, ঠিক একইভাবে যদি বাংলাদেশের সাথে যদি বিরোধ কোনো রাষ্ট্রে দেখা দেয়, তবে সেটিও কিন্তু অবশ্যই শান্তিপূর্ণ উপায়েই কিন্তু হতে হবে। বাংলাদেশ যেমন কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে, কোনো আন্তর্জাতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে কোনো রাষ্ট্রের সাথে যেমন সংঘাতে কখনো যাবে না, ঠিক একইভাবে বাংলাদেশের উপরও যেন কোনো রাষ্ট্র কোনো সংঘাত বা বিদ্রোহ যেন ঘোষণা না করে, সেই বিষয়টার প্রতিও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই 4টি মূলনীতি বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। এই মূলনীতির উপরে ভিত্তি করে প্রধানত বাংলাদেশের পররাষ্ট্রনীতিটি আসলে নির্ধারণ করা হয়ে থাকে। তো বাংলাদেশের স্বাধীনতার হবার পর থেকে বাংলাদেশের প্রায় 49 বছর কিন্তু বাংলাদেশের অনেক সময় হয়ে গেছে, এবং এই 49 বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পরিবর্তন দেখেছি। যে বিশ্বের কোনো রাষ্ট্রই আসলে স্বয়ংসম্পূর্ণ নয়, বা কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তো এই যে স্বয়ংসম্পূর্ণ না হবার পেছনে কারণটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটি রাষ্ট্র তাকে পূর্ণতার করার জন্য একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্র কিন্তু অনেক সময় নির্ভরশীল থাকে, এবং এর থেকে যে একটি সম্পর্কের জন্ম হয়, এই সম্পর্কটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পর্ক। এবং যে এই সম্পর্কটা যেই নীতির এই মালার উপরে ভিত্তি করে গঠিত হয়, সেটাই আসলে পররাষ্ট্রনীতি। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি আমরা একটি গভীর পর্যবেক্ষণ করি এই 49 বছরের ইতিহাসে, তো আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা কী কী সাফল্য আমরা দেখতে পাই। এর মাঝখানে আমাদের বিভিন্ন সরকারের পালাবদল হয়েছে, অনেক খারাপ সময়, অনেক ভালো সময় আমাদের অতিক্রম করে আমরা বর্তমানে এসে পৌঁছেছি। এই যে একটি দীর্ঘ ধারাবাহিকতা, এই দীর্ঘ ধারাবাহিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যে সকল সাফল্য আমরা দেখতে পাই, সেই সাফল্যগুলো নিয়ে এখন আমরা ধারাবাহিক তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি বড় সাফল্য হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মর্যাদা বৃদ্ধি। বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির সফল প্রয়াসের মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি করবার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছে। সুতরাং বাংলাদেশ জাতিসংঘ মিশনে বাংলাদেশের সৈন্য পাঠানোর মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র এবং সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কাছে যেমন একটি গৌরবের স্থান অধিকার করেছে, ঠিক একইভাবে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ একটি কৃতিত্বপূর্ণ অবস্থানের কারণে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে কিন্তু এখন বাংলাদেশের একটি সম্পর্ক স্থাপিত হয়েছে। বাংলাদেশ বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন মিশনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ যেহেতু তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, বাংলাদেশকে সামরিক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকাংশে কিন্তু অনেক সময় দুর্বল এবং পশ্চাৎপদ, কিন্তু তারপরও ঠিক একইভাবে আমাদের দেশের পররাষ্ট্রনীতি এবং আমাদের কূটনৈতিক দক্ষতার কারণে বাংলাদেশের এই সেনাবাহিনীকে আমরা অনেক সময় জাতিসংঘের বিভিন্ন মিশনে আমরা অংশগ্রহণ করতে পাঠাচ্ছি, এবং বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে এই সেক্টরে একটি কৃতিত্বপূর্ণ একটি সাফল্যের পরিচয় দিয়ে আসছে। এবং বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সেনা পুলিশ সদস্য এই জাতিসংঘ মিশনে তারা অংশগ্রহণ করছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান, সে অবস্থানটা কিন্তু অনেক বেশি, আরও বেশি গভীর থেকে গভীরতর হচ্ছে। এখন বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বাংলাদেশ নামক যে একটি রাষ্ট্র, সেটিকে রাষ্ট্র হিসেবে তারা চিনে থাকে। তো যেটি একসময় কিন্তু বাংলাদেশের নামটা কিন্তু একসময় কখনো শোনা ওভাবে কিন্তু যেত না। এছাড়া আমরা দেখি যে বাংলাদেশ যে পররাষ্ট্রনীতি আরেকটি উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে রেমিটেন্স বৃদ্ধিতে পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স অর্জন করা এটি কিন্তু আসলে মূল্যবান, এবং এই যে
প্রবাসীদের কর্তৃক প্রেরিত যে মূল্যবান মুদ্রা, সেই মুদ্রার যথেচ্ছ ব্যবহার করা এবং সেটিকে আমাদের বাংলাদেশের সে অভ্যন্তরীণ বাজেট তৈরিতেও কিন্তু সেটি একটি মুখ্য ভূমিকা তারা পালন করে থাকে। তো বাংলাদেশ অর্থনীতির মূল চালিকা শক্তি এখন বর্তমানে প্রবাসীদের প্রেরিত এই সকল রেমিট্যান্স। পররাষ্ট্রনীতির সাফল্যের কারণে এবং কূটনৈতিকদের দক্ষতার কারণেই কিন্তু আমাদের প্রবাসীরা আমাদের দেশে এখন টাকা পাঠাতে পারছে এবং এটি আমাদের পররাষ্ট্র নীতি এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা লাভবান হচ্ছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখি যে বাংলাদেশ জিএসপি সুবিধা লাভ করে। তো বাংলাদেশ সাধারণভাবে কূটনৈতিকদের সফলতার এবং তাদের কর্মতৎপরতার মাধ্যমে বিশ্ববাজারে যে একটি গুরুত্বপূর্ণ যে একটি পদক্ষেপ, তা আমরা দেখি যে বাংলাদেশ জিএসপি সুবিধা তারা লাভ করেছিল এবং পররাষ্ট্রনীতির সফলতা এবং কূটনৈতিকদের দক্ষতার জন্যই কিন্তু এটি আমরা করতে সমর্থন হয়েছিলাম। যদিও সাম্প্রতিক সময় এই জিএসপিটি যুক্তরাষ্ট্র এবং পরবর্তী সময় আমরা দেখি যে যুক্তরাষ্ট্র আমাদের এই জিএসপি সুবিধা আমাদের বাতিল করে দেয়, কিন্তু তারপরেও ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের প্রায় 12.5% জিএসপি সুবিধা তারা লাভ করে এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা গ্রহণ করি যে ইউরোপের সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে। এরপর আমরা দেখি যে বাংলাদেশ যে সকল পরাশক্তিগুলো যারা আছে, যেমন বর্তমানে পরাশক্তি বলতে বোঝানো হয় যে রাশিয়া ছাড়া আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক একইভাবে চীন এবং এই সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতার পর পররাষ্ট্রনীতির যে একটি পর্যায়, সেটি যেমনই হোক না কেন, কিন্তু বর্তমানে এখন এই সকল পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটি অভূতপূর্ণ সাফল্য আমরা লক্ষ্য করি এবং অধিকাংশ সময় আমরা দেখি এই সকল পরাশক্তির সাথে বাংলাদেশের কিন্তু একটি সুসম্পর্ক স্থাপন করতে আমরা সমর্থন হয়েছি। এছাড়া আরেকটি জিনিস যেটি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আমরা জনশক্তি রপ্তানি আমাদের অব্যাহত রাখা। যে বিদেশে আমাদের প্রবাসী এবং বিদেশে আমাদের এই যে বিশ্বের জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোতে আমরা আমাদের নিজস্ব দেশের কর্মী প্রেরণের মাধ্যমে এবং ওই দেশের কূটনৈতিক সফলতার সাথে সাথে আমাদের রাষ্ট্রের সাথে এই সকল অনেক ধরনের রাষ্ট্রের একটি যোগাযোগ বা একটি যোগসূত্র স্থাপন করতে আমরা সমর্থন হচ্ছি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা এখন কর্মী প্রেরণ করতে আমরা অনেক বেশি সাফল্য অর্জন করছি এবং সেটি কিন্তু পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। তো এই সকল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমাদের এই দীর্ঘ 50 বছরের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই। তবে এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় জিনিস হচ্ছে এটি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যেমন সাফল্য দেখি, ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের কিছু দুর্বল দিক আছে এবং এই দুর্বল দিকগুলোকে যদি আমরা অতিক্রম করার চেষ্টা করি, তাহলে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি আরও বেশি শক্ত এবং মজবুত হবে। তো সেই দুর্বল দিকগুলো নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। যেমন আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুর্বল দিকের মধ্যে আমরা দেখি যে আমাদের পররাষ্ট্রনীতি সাধারণভাবে দৃঢ়তার একটি অভাব আছে। যে বাংলাদেশের মতো ক্ষুদ্র এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরাশক্তিগুলো অনেক সময় যে সকল পরাশক্তি রাষ্ট্রগুলো আছে তাদের উচ্চবিলাসী এবং সুদ নির্ভর যে সকল নীতি তারা আমাদের দেশের সাথে সম্পর্ক তৈরি করতে তারা ব্যবহার করে, সেটি আসলে কখনো কিন্তু কাম্য নয়। এই জন্য দেখা যায় যে আমাদের পররাষ্ট্র নীতি একটি দৃঢ় অবস্থানে অনেক সময় কিন্তু আসতে পারে না এবং বিশ্বের অনেক রাষ্ট্র এবং সংগঠনের কাছে আমাদের পররাষ্ট্র নীতি এবং বাংলাদেশকে অনেক সময় নথি স্বীকার করতে হয় তাদের কর্তৃক প্রেরিত নীতি এবং
এবং এবং সুদ গ্রহণ বা ঋণ গ্রহণ নীতির কাছে। তো এই জন্য যে আমাদের পররাষ্ট্র নীতিটাকে একটি শক্ত ভিত্তির উপর সেটিকে প্রতিষ্ঠিত করতে হবে যেহেতু আমরা উন্নত রাষ্ট্র নই, তবে আমরা উন্নয়নের পথে অগ্রগামী রাষ্ট্র, তাই আমাদের পররাষ্ট্র নীতিটাকে আরও বেশি শক্ত এবং মজবুত করতে হবে। এছাড়া আমরা দেখি যে আমাদের অর্থনৈতিক কূটনীতিতে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যর্থতা হয় বা অনেক সময় সফলতা আমরা দেখি না। যে বিশ্ব রাজনীতি সাধারণভাবে পট পরিবর্তনের জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একটি একক শক্তিশালী বা পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং এই কারণে অনেক সময় দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পালা বদলের জন্য বিশ্ব অর্থনীতিতে অনেক সময় মন্দাভাব দেখা যায় বা অনেক সময় অর্থনৈতিক কূটনৈতিক ক্ষেত্রে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করি। তো এজন্য এর যে একটি রেশ, সেই রেশটি একটি সাধারণভাবে দেখা যায় যে উন্নত বিশ্বগুলোর উপরে অতটা না থাকলেও যে সকল রাষ্ট্র যে উন্নয়নের পথে যাচ্ছে, উন্নয়নকামী এবং অনুন্নত, তাদের একটি অভ্যন্তরীণ অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক কূটনীতি নির্ধারণের ক্ষেত্রে তারা একটি দুরবস্থায় পড়ে। তো এটি আসলে আমাদের পররাষ্ট্র নীতির একটি দুর্বল একটি দিক। এছাড়া আমরা দেখি যে অনেক সময় ঘন অনেক সময় নীতির পরিবর্তন, যে অনেক সময় সরকার বা অনেক সময় যে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অনেক সময় অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে, বা অনেক সময় অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের অধিকার এবং স্বার্থ রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী নীতি তারা প্রণয়ন করে থাকে, কিন্তু বাংলাদেশের জন্য এই ধরনের নীতি প্রতিষ্ঠা করা অনেক সময় সমর্থ হয় না। তো এ কারণে দেখা যায় যে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের ঘন নীতিগত অনেক সময় আমরা পরিবর্তনের সম্মুখীন হই, এবং অনেক সময় আমাদের যে মতাদর্শগত যে পার্থক্যগুলো থাকে সেই পার্থক্যগুলোর কারণে আমরা সাধারণভাবে একই নীতির উপরে গঠিত হয়ে আমরা অবস্থান করতে পারি না। আমাদের মতামতকে অনেক সময় পাল্টানো লাগে সময়ের পরিবর্তনের সাথে। তো এটি আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি দুর্বল দিক হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া প্রভাবশালী দেশদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে পড়ি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে সকল রাষ্ট্র, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই সকল প্রভাবশালী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক তৈরি করার রেখে চলার কারণে আমাদের অনেক সময় দেখা যায় যে অভ্যন্তরীণ ক্ষেত্রে পররাষ্ট্রনীতি নির্ধারণে অনেক সময় একটি সমস্যার তৈরি হয়ে যায়, এবং এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের পররাষ্ট্র নীতির নির্ধারণের জন্য এই প্রভাবশালী রাষ্ট্রের কাছে অনেক সময় শরণাপন্ন হতে হয়, যেহেতু আমরা ওদের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই এটি আমাদের পররাষ্ট্র নীতির নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ একটি বাধা হয়ে অনেক সময় দাঁড়ায়। এছাড়া দেখা যায় যে আমাদের মুসলিম দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধারা পরিবর্তন। তো এছাড়া স্বাধীনতার পর শুরু হবার পর থেকে বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখে তার অবস্থান করছে, এবং অনেক সময় দেখা যায় যে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য সরকারের পরিবর্তনের সাথে সাথে সম্পর্কের অনেক সময় টানাপোড়েন হয়ে যায়, বা অভ্যন্তরীণ ক্ষেত্রে যে আমাদের সরকারের যখন পরিবর্তন হয় তখন এই মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি সমস্যা আমাদের তৈরি হয়। তো এই সকল সমস্যার কারণে আমাদের পররাষ্ট্র নীতিটা কখনো শক্ত বা মজবুত হয় না। তো আমাদের পররাষ্ট্র নীতির পালা পরিবর্তনের একটি দীর্ঘ ইতিহাস আমরা দেখি। এই 49 বছরের ইতিহাসে বাংলাদেশের পররাষ্ট্র নীতির অনেক ধারা, অনেক উপধারা, অনেক নীতি পরিবর্তন হয়েছে, কিন্তু তারপর আমাদের পররাষ্ট্র নীতিটাকে আমরা একটি সফল পররাষ্ট্র নীতি বা একটি উন্নয়নশীল দেশের জন্য একটি সফল পররাষ্ট্র নীতি হিসেবে আমরা বলতে পারি। যদিও আমাদের নীতিগত আদর্শ এবং আমাদের যে মূলনীতি সেগুলো একটি মজবুত এবং একটি শক্ত অবস্থানের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু আমাদের কিছু ত্রুটি বা কিছু পররাষ্ট্র নীতির
নির্ধারণ বা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে কিছু দুর্বলতা আমরা অনেক সময় লক্ষ্য করি। এই দুর্বলতাগুলো আমরা পুরোপুরিভাবে হয়তো কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু যদি আমরা আমাদের এই ত্রুটিগুলো কিছুটা আমরা উত্তরণ ঘটানোর চেষ্টা করি, তাহলে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা আমাদের যে ক্ষেত্রে আমরা আরও একটি মাইলফলক হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।